শুরুতেই একটা অদ্ভুত আর গা শিউরে ওঠা তথ্যের দিকে তাকানো যাক। আজকের এই বিশ্লেষণটি আমরা শুরু করতে যাচ্ছি ১৯৮৬ সালের একটি চাঞ্চল্যকর সিআইএ রিপোর্ট দিয়ে। ভাবলে অবাক হতে হয়, এটি এমন একটি পূর্বাভাস ছিল যা ঘটার অনেক আগেই আসন্ন একটি মর্মান্তিক ট্র্যাজেডিকে একেবারে নিখুঁতভাবে অনুমান করতে পেরেছিল। আমাদের আজকের এই অনুসন্ধানে স্বাগত। আজ আমরা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর গুপ্ত হত্যাকে ঘিরে থাকা জটিল আর বহুমুখী ঘটনাগুলোর পেছনের রহস্যগুলো একদম নিরপেক্ষভাবে বিশ্লেষণ করে দেখব। চলুন এক নজরে দেখে নিই আজ আমরা ঠিক কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি। একটি চাঞ্চল্যকর পূর্বাভাস থেকে শুরু করে এই ঘটনার পেছনের ভূরাজনৈতিক উদ্দেশ্য, মারাত্মক নিরাপত্তা ত্রুটি, সম্পূর্ণ সূত্রবিহীন একটি মামলার জট খোলা এবং সবশেষে এর বিচারিক পরিণতি, এই প্রতিটি বিষয় থাকছে আমাদের আজকের আলোচনায়। পর্ব ১, একটি চাঞ্চল্যকর পূর্বাভাস। ১৯৮৬ সালের সেই বিখ্যাত গোয়েন্দা মূল্যায়ন। সিআইএর এই মূল্যায়নটা সত্যিই বেশ কৌতূহলোদ্দীপক। তারা শুধু চরমপন্থী গোষ্ঠীগুলোর দিক থেকে বড়সড় হুমকির বিষয়েও সতর্ক করেনি, বরং একেবারে নিখুঁত হিসেব কষে বলেছিল যে সরকারি পদ ছেড়ে দিলেও চরমপন্থীদের মূল লক্ষ্যবস্তু হিসেবে তার থেকে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর তার মৃত্যু যে মার্কিন স্বার্থের জন্য একটি বড় ধাক্কা হবে, সেটাও তাদের মূল্যায়নে স্পষ্টভাবে উঠে এসেছিল। চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় পর্বে, ভূরাজনৈতিক উদ্দেশ্য। ঠিক কিভাবে এই ক্ষোভের সূত্রপাত হয়েছিল? পরিস্থিতি কিভাবে এতটা জটিল আকার ধারণ করেছিল তা বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। ১৯৭৬ সালে এলটিটিই এর প্রতিষ্ঠা থেকে শুরু করে ১৯৮৭ সালের সেই বিখ্যাত ভারত-শ্রীলঙ্কা শান্তি চুক্তি ও আইপিকেএফ মোতায়েনের সিদ্ধান্ত, এরপর ১৯৮৯ সালে ক্ষমতা হারানো এবং সবশেষে ১৯৯১ সালের সেই চূড়ান্ত নির্বাচনী প্রচারণার হুমকি, এই প্রতিটি ঘটনাই যেন এক একটি টাইম বোমার মতো কাজ করছিল। তদন্তকারী কর্মকর্তাদের বিবরণ অনুযায়ী ১৯৮৭ সালে এলটিটিই প্রধান ভেলুপিল্লাই প্রভাকরণকে যখন দিল্লির অশোকা হোটেলে রাখা হয়েছিল, তখন সে চরম হতাশ হয়ে পড়েছিল। তার মনে হয়েছিল শান্তি চুক্তির বিষয়ে তাকে স্বাধীনভাবে আলোচনার কোনো সুযোগই দেওয়া হয়নি। আর এই বঞ্চনার অনুভূতি তার মনে গভীর ক্ষোভের জন্ম দেয়, যা পরবর্তীতে এই ভয়ানক অপরাধের মূল উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। এই দীর্ঘস্থায়ী ক্ষোভই শেষ পর্যন্ত একটি সরাসরি হুমকিতে পরিণত হয়। কখন জানেন? যখন ১৯৯১ সালের নির্বাচনী প্রচারণার সময় রাজীব গান্ধী ঘোষণা করেন যে তিনি ক্ষমতায় ফিরলে শ্রীলঙ্কায় আবারও ভারতীয় বাহিনী মোতায়েন করার কথা বিবেচনা করবেন। এই একটি ঘোষণায় এলটিটিইকে চূড়ান্ত আঘাত হানতে প্ররোচিত করেছিল বলে জানা যায়। এবার আসছি পর্ব ৩-এ, মারাত্মক নিরাপত্তা ত্রুটি, গুপ্ত হত্যার উন্মুক্ত দ্বার। এখানে সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এত হাই প্রোফাইল একজন ব্যক্তি নিরাপত্তা বলয় ভেদ হল কিভাবে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্লু বুক অনুযায়ী ব্যারিকেড স্থাপন, পর্যাপ্ত আলো এবং নিয়ন্ত্রিত প্রবেশের মতো কঠোর নিয়মকানুন থাকাটা কিন্তু বাধ্যতামূলক ছিল, কিন্তু শ্রীপেরুম্বুদুরের মাঠের বাস্তবতা ছিল সম্পূর্ণ আলাদা। সেখানে ন্যূনতম নিরাপত্তার চরম অভাব ছিল, কোনো সঠিক ব্যারিকেড ছিল না এবং একজন ভিভিআইপি সাধারণ মানুষের সাথে একেবারে অবাধে মিশে যাচ্ছিলেন। আর ১৯৯১ সালের ২১শে মের সেই চরম বিশৃঙ্খল পরিবেশেই সুযোগটা কাজে লাগানো হয়। রাত তখন ঠিক ১০:১০। ধানু নামের একজন এলটিটিই কর্মী রাজীব গান্ধীকে মালা পরানোর অছিলায় এগিয়ে আসে, কিন্তু তার পোশাকের নিচেই যে আরডিএক্স বেল্ট বোমা লুকানো ছিল তা কেউ টেরই পায়নি। বিস্ফোরণের ভয়াবহতা এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই প্রাক্তন প্রধানমন্ত্রীসহ মোট ১৫ জনের অমূল্য প্রাণ নিমেষেই ঝরে যায়। একেবারে চোখের পলকে ঘটে যায় এক মর্মান্তিক ইতিহাস। আমাদের চতুর্থ পর্ব, একটি সূত্রবিহীন মামলার জটখোলা, তদন্তকারীদের অভাবনীয় ফরেন্সিক সাফল্য। স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা এসআইটি গঠনের পরপরই তারা পাহাড় সম একটি চ্যালেঞ্জের সম্মুখীন হয়। একেবারে কোনো প্রাথমিক সূত্র বা সন্দেহভাজন ছাড়াই কিভাবে তদন্তকারীরা এমন একটি অন্ধকার মামলার সমাধান করবেন? কাজটা যে কতটা কঠিন হতে পারে তা নিশ্চয়ই আর বলে বোঝাতে হবে না। কিন্তু এসআইটি হাল ছাড়েনি। তাদের ফরেন্সিক সাফল্যের মূল ভিত্তি ছিল অপরাধের স্থানটিকে নিখুঁতভাবে সুরক্ষিত রাখা। এরপর ঘটনাস্থল থেকে স্থানীয় একজন ফটোগ্রাফারের অক্ষত ক্যামেরা উদ্ধার করা হয়। ফরেন্সিক ল্যাবে ক্যামেরার এক্সপোজড ফিল্মগুলো অত্যন্ত সতর্কতার সাথে বিশ্লেষণ করা হয় এবং আশ্চর্যজনকভাবে বোমা হামলাকারীর অক্ষত থাকা মুখমণ্ডল ও জ্যাকেটের টুকরো শনাক্ত করা হয়। এই প্রতিটি ধাপই ছিল এই মামলার মোড় ঘুরিয়ে দেওয়ার মতো। এই ধরনের অপরাধমূলক ঘটনা রহস্য উদ্ঘাটনে ফরেন্সিক বিজ্ঞানের ভূমিকা আসলেই অনস্বীকার্য। বিজ্ঞানসম্মতভাবে যাচাইকৃত তথ্যের মাধ্যমেই এটি অপরাধের স্থান এবং আদালতের মধ্যে একটি মজবুত সেতুবন্ধন তৈরি করে।
আধুনিক ফৌজদারি তদন্ত কিভাবে নিখুঁত বৈজ্ঞানিক প্রমাণের উপর নির্ভর করে একটি সূত্রহীন অন্ধকার মামলাকেও পুরোপুরি আলোয় নিয়ে আসতে পারে, এটি তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। ওই ফটোগ্রাফিক এবং ফরেন্সিক প্রমাণের উপর ভিত্তি করেই তদন্তকারীরা গুপ্ত হত্যার পুরো নেটওয়ার্কটি উন্মোচন করতে সক্ষম হন। মূল পরিকল্পনাকারী শিবরাসন, যে কিনা একচোখা জ্যাক বা ওয়ান আইড জ্যাক নামে পরিচিত ছিল, তাকেও শনাক্ত করা হয়। তবে শেষ পর্যন্ত পুলিশের অভিযানের সময় সে আত্মহত্যা করে, ধরাছোঁয়ার বাইরেই থেকে যায়। আমরা এসে পড়েছি আমাদের একেবারে শেষ পর্বে, বিচারিক পরিণতি, আদালত, কমিশন এবং এর ফলাফল। এই পুরো ঘটনার দীর্ঘ আইনি যাত্রাটি ছিল বেশ জটিল এবং ঘটনাবহুল। ১৯৯৮ সালে গোপন টাটা আদালত যখন ২৬ জন অভিযুক্তকে মৃত্যুদণ্ড দেয়, ঠিক একই বছরে জয়েন্ট কমিশনের রিপোর্টের জেরে সরকারের পতন ঘটে এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ১৯৯৯ সালে সুপ্রিম কোর্ট ৪ জনের মৃত্যুদণ্ড এবং ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখার মাধ্যমে এই আইনি অধ্যায় সমাপ্তি টানে। এখানে একটা বিষয় জানিয়ে রাখা ভালো, প্রাথমিক বিচারটি কিন্তু টাডা আইনের কঠোর বিধানের অধীনে রুদ্ধদ্বার কক্ষে পরিচালিত হয়েছিল। টাডা অর্থাৎ টেররিস্ট অ্যান্ড ডিসরাপটিভ অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট ছিল একটি বিতর্কিত আইন। এতে পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তিকেও আদালতে প্রমাণ হিসেবে গ্রহণ করার সুযোগ ছিল। আর ঠিক এই কারণেই বিচারের ন্যায্যতা নিয়ে তখন বিভিন্ন মানবাধিকার সংস্থা ব্যাপকভাবে প্রতিবাদ জানিয়েছিল। পরিস্থিতি আরও ঘোলাটে আকার ধারণ করে যখন জয়েন্ট কমিশনের অন্তর্বর্তীকালীন প্রতিবেদনে বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগগুলো খতিয়ে দেখতে শুরু করা হয়। এই রিপোর্টে চন্দ্রস্বামী নামক এক বিতর্কিত ধর্মগুরু এবং রাজনৈতিক দল ডিএমকে এর সম্পৃক্ততার কথা উঠে আসে। আর এর চূড়ান্ত ফলাফল হিসেবে কংগ্রেস সমর্থন প্রত্যাহার করে নেয় এবং তৎকালীন সরকারের পতন ঘটে। তবে এত সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি টমাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করেন। তিনি উল্লেখ করেন যে এই ষড়যন্ত্র মূলত ভারতীয় রাষ্ট্রকে উৎখাত করার কোনো বৃহত্তর উদ্দেশ্য থেকে হয়নি, বরং এটি পুরোপুরিভাবে রাজীব গান্ধীর প্রতি প্রভাকরণের ব্যক্তিগত শত্রুতার কারণেই সংঘটিত হয়েছিল, যার পেছনে ১৯৮৭ সালে ১২ জন এলটিটিই কর্মীর আত্মহত্যার মতো ঘটনাগুলোর বড় প্রভাব ছিল। আমাদের আজকের এই বিশ্লেষণটি শেষ করার আগে একটি বড় চিন্তার খোরাক রেখে যেতে চাই। আন্তর্জাতিক শান্তি চুক্তির মতো একটি ভূরাজনৈতিক সিদ্ধান্ত এবং এর ফলে সৃষ্ট ব্যক্তিগত ক্ষোভের জাল কিভাবে রাষ্ট্রের মৌলিক নিরাপত্তা প্রোটোকলকে এড়িয়ে একটি জাতির পুরো ইতিহাসকেই বদলে দিতে পারে, তা সত্যি অবাক করার মতো। এটি যেন আমাদের বারবার মনে করিয়ে দেয় যে ইতিহাসের গতিপথ অনেক সময় একটি একক ঘটনার অপ্রত্যাশিত পরিণতির ওপর কতটা গভীরভাবে নির্ভর করে।